সাত সকালে বৃষ্টিতে ডুবল ঢাকা। আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস আবহাওয়া অফিসের। এখনো বাইরে 50,000-এরও বেশি অবৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। কাল থেকে শুরু যৌথ অভিযান। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি আটক। আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় শেষ সম্বল হারিয়ে দিশেহারা খেটে খাওয়া মানুষ। ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণের দাবি। বিক্ষোভের মুখে জিম্মি মৃত্যুর জন্য ক্ষমা চাইলেন নেতানিয়াহু। মুক্তির চুক্তি আলোচনা চলছে জানালেন বাইডেন। নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। খেলাধুলার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনের অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে সড়ক অলিগলি। ভোর থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাজধানীবাসী তখনও ঘুমে। তবে কর্মজীবী বহু মানুষকে বের হতে হয়েছে বৃষ্টি উপেক্ষা করেই। এতে ভিজে এবং পানি জমা অলিগলি ও সড়কে নাকাল হতে হয়েছে তাদের। ভারী বৃষ্টির কারণে অল্প সময়ে ডুবে যায় রাজধানীর বহু এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। এতে পথচারীদের দুর্ভোগের যেন অন্ত নেই। আবহাওয়া অফিস বলছে টানা 3 দিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকবে। আজকের মধ্যে বেসামরিক জনগণকে গত 15 বছরে দেয়া বৈধ অস্ত্রগুলো নিকটস্থ থানায় জমা না দিলে সেগুলো হয়ে যাবে অবৈধ। আর সেসব অস্ত্র সহ লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে আগামীকাল থেকে শুরু হবে যৌথ অভিযান। এমন সব তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনীর রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে চলে আসবে। আমরা অপেক্ষা করছি রিপোর্টের জন্য। জুলাই আগস্টের গণহত্যায় পুলিশি আগ্নেয়াস্ত্র ছাড়াও বেসামরিক মানুষের গুলিতে নিহত হয়েছেন অনেক ছাত্র জনতা। তখনই প্রশ্ন ওঠে, কারা চালাচ্ছে গুলি আর এসব অস্ত্রের যোগানই বা আসছে কিভাবে? গণমাধ্যমের তথ্য আর অনুসন্ধানী সূত্র মতে ক্ষমতাসীনদের একটি বড় অংশই বিভিন্ন জায়গায় বিপ্লবী ছাত্র জনতার উপর গুলি চালায়। ঘটনার ধারাবাহিকতায় 5 আগস্ট নতুন বাংলাদেশের অভ্যুত্থানের পর উত্তেজিত জনতা একযোগে সারা দেশের 450-রও বেশি থানা ভাঙচুর করে এবং আগুন দেয়। দুষ্কৃতিকারীরা লুট করে অস্ত্র, গোলাবারুদ। কিছু অস্ত্র বিক্ষিপ্তভাবে জমা পড়েছে কর্তৃপক্ষের কাছে। তবে এখনো কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়নি তার সঠিক তথ্যও নেই কারো কাছে। এই বাস্তবতায় গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। 3 তারিখের মধ্যে অস্ত্র গোলাবারুদ সমূহ থানায় জমা না দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করা হবে এবং অস্ত্র আইনে মামলা করা হবে। 4 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া যৌথ অভিযানে অংশ নেবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরা। এই অপরাধ বিশেষজ্ঞ বলছেন, অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান সফল হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হবে।
অস্ত্র লুটের সাথে যারা জড়িত ছিল এদেরকে বিচার কিংবা আইনের মুখোমুখি করতে পারলে এটাও কিন্তু ভবিষ্যতের জন্য একটা উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিসংখ্যান বলছে দেশে এখন বৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি 50,000। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দুর্নীতিবাজদের ধরতে শিগগিরই সাঁড়াশি অভিযানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত 15 বছরে সরকারের বেশিরভাগ মন্ত্রী, এমপি, সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীদের ধরতে ছক কষে মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যরা। এরই মধ্যে অভিযানে মূল চালিকা শক্তি হিসেবে থাকা দুদক 7 সদস্যের প্যানেল গঠন করেছে। টিআইবি বলছে কর্তৃত্ববাদী সরকারের সুবিধাভোগীদের ধরতে টাস্ক ফোর্সকে দ্রুত মাঠে নামতে হবে। তবে অভিযান পরিচালনার আগে দুদক কমিশনকেও ঢেলে সাজানোর পরামর্শ সংস্থাটির। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাস ও দুর্নীতি বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে। সারা জাগানো সেই অভিযান আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিগত 15 বছরের এমপি, মন্ত্রী, সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীরা এখন আতঙ্কে। সম্প্রতি 1000 টাকার নোট বাতিলের গুজবে অনেকে তড়িঘড়ি করে ডলার কিংবা স্বর্ণ কিনে বাসাবাড়িতে লুকাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এরই মধ্যে রাজধানী মোহাম্মদপুরের বাসা থেকে 3 কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে সাবেক সচিব শাহ কামাল। চূড়ান্ত করা হচ্ছে অবৈধ সম্পদের খোঁজে যৌথ অভিযানের টাস্ক ফোর্স গঠনের ছক। ইতোমধ্যে দুদক বিশেষ অভিযানে অংশ নিতে কমিটিও গঠন করেছে। কখনো কোনো অন রিকুইজিশনে কোনো প্রতিষ্ঠান হয়তো কোনো অভিযান চালাচ্ছেন, সেখানে দুর্নীতি দমন কমিশনের কাউকে প্রয়োজন হয় তাদের সহযোগিতার জন্য, সেক্ষেত্রে এই প্যানেল থেকে আমাদের কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হবে। টাস্ক ফোর্স গঠনকে ইতিবাচক উল্লেখ করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, স্থায়ীভাবে মাঠে থাকলে দুর্নীতির প্রবণতা কমবে। প্রায় সব ক্ষেত্রে মানি লন্ডারিং বা অর্থ পাচারের বিষয়টা জড়িত আছে। সেই কারণে আমরা কিন্তু পরামর্শ দিয়েছি সরকারকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যে একটি টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছি। দুদকের যে পুনর্গঠনের দরকার, দুদককে ঢেলে সাজানো দরকার, এটি কিন্তু ভুল আর কোনো সুযোগ নেই। তারা যেটা করছে এর মাধ্যমে এটিকে ধামাচাপা দেওয়া যাবে, এটি আশা করা উচিত বলে আমি মনে করি। আগামী 4 সেপ্টেম্বর থেকে সরকারের অস্ত্র উদ্ধারের অভিযানের পর দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজদের ধরতে সাঁড়াশি অভিযান চললে দেশে স্থিতিশীলতা ফিরবে। তবে অভিযান বিলম্বিত হলে দুর্নীতিবাজ ও অপরাধীদের রক্ষার সুযোগ তৈরি হবে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাস ও দুর্নীতি স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি। সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সোমবার সচিবালয়ে কথা জানান তিনি। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে মডার্ন আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি। জনপ্রশাসনেরও সব কিছুর উপরে একটা কি বলবো গার্জিয়ানশিপ দিতে হয়। এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সম্প্রতি আশুলিয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ফুটেজে দেখা যায় গত 5 আগস্ট আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক মরদেহ তুলছে। এই মরদেহগুলো পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে তা তদন্ত করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। আটক হওয়া পুলিশ কর্মকর্তা কাফিকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে দুটি পৃথক মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের আরও 3 দিনের রিমান্ড এবং সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ধানমন্ডি থেকে আটকের পর ছাড়া পেয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ছাত্র আন্দোলনের লালবাগের আজিমপুর এলাকায় গুলিতে নিহত খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তদন্তের স্বার্থে আসামিকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় লালবাগ থানা পুলিশ। এ সময় অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আসামির রিমান্ড বাতিলের আবেদন জানালে দুপক্ষের আইনজীবীর মধ্যে হট্টগোল শুরু হয়। যেহেতু যারা আছে ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। উনাকে রাজনৈতিক হয়রানিমূলকভাবে এই মামলা জড়ানো হয়েছে। পরে আদালত দুপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে ছাত্র আন্দোলনের মধ্যে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে ফের 3 দিন রিমান্ডে পাঠায় আদালত। আর বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলার পৃথক শুনানি শেষে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির জামিন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। অন্যদিকে রাজধানীর ধানমন্ডি থেকে আটকের পর ছাড়া পেয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে আবারও ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে সোমবার খুলনা বিভাগের সভায় তারেক রহমান এই অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে। মানুষের নিরাপত্তা, বাক স্বাধীনতা, কর্মসংস্থান, নারীর মর্যাদা ও নিরাপত্তা, সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপির রাজনীতির অগ্রাধিকার। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিভাবে চীন ও বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে ব্রিফিংকালে এ কথা জানান জামায়াতের আমির। বলেন, উন্নয়ন সহযোগী হিসাবে চায়না আরও বিনিয়োগ প্রত্যাশা করে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ, দুই দেশের সরকার, পার্টি টু পার্টি আমরা আরো ক্লোজলি কাজ করার সুযোগ পাব। অন্তর্বর্তী সরকারকে মার্কিন সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে
জোরদার হবে দুই দেশের সম্পর্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেলেন জানান, রোহিঙ্গা ইস্যু, শিক্ষা, স্বাস্থ্য এবং সুশাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহযোগিতা দিতে সবচেয়ে বেশি অবদান রাখছে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কারের পর যৌক্তিক সময় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে সোমবারও ঢাকা মেডিকেলে দুর্ভোগে পড়েছেন রোগীরা। জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চললেও বন্ধ ছিল বহির্বিভাগের সেবা। তবে আজ থেকে খোলা থাকবে বহির্বিভাগও। এদিকে দুটি দাবি পূরণ হওয়া সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম, বাড়ি বাগেরহাটে। ভাঙা পা নিয়ে 9 দিন ধরে ভর্তি ঢাকা মেডিকেলে। করতে হবে অপারেশন, কিন্তু 2 দিন ধরে কোনো ডাক্তার না পাওয়ায় এভাবে জরুরি বিভাগে স্ট্রেচারে শুয়ে আছেন। পরিবারও পড়েছে তাকে নিয়ে বিপাকে। যত দ্রুত হবে অতই আমার ভালো হয়ে যাবে আমার পাটা। কারণ যত দিন থাকবো অতদিন তো আমার ঝামেলা বাড়বে এই জায়গায়। শুধু রফিকুল ইসলাম নয়, এমন অবস্থা ঢাকা মেডিকেলে আসা হাজারো রোগীর। জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চললেও বন্ধ বহির্বিভাগ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঢাকার বাইরে থেকে আগত রোগীরা। আমি কালকে রাত্রে এখানে আসছি, কালকে রাত্রে চিকিৎসা করাইতে পারি না। আমি এলাকা থেকে একজন অর্থোপেডিক্সের ডাক্তার দিয়ে করাইছি। তাহলে এখন ডাক্তার নাই, তাহলে আমরা কেমনে কি করি? এইভাবে যদি তারা আন্দোলন করতে থাকে তাহলে আমরা তো সাধারণ মানুষ চিকিৎসার কোনো অবকাশ পাচ্ছি না। ঢাকা মেডিকেলে সকাল থেকে চোখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি। সেনা সদস্যদের পাশাপাশি ছিল র্যাব ও বিজিবি। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, 4টির মধ্যে 2টি দাবি মানা হয়েছে, বাকিগুলো নিয়ে কাজ করছে সরকার। তাদের দাবি তো ইমিডিয়েট যে 2টা দাবি ছিল তারা তো আমরা অথরিটি তো পূরণ করেছে। কর্তৃপক্ষ এখনো কিন্তু এটার সচেষ্ট আছে বাকি আসামিদের ধরার ব্যাপারে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানান রোগী ও তাদের স্বজনরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত 2 জন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম। সচিবালয় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আরও বলেন, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অবহেলার প্রমাণ পাওয়া যায়নি। ওনাদের সুস্পষ্ট 2টো দাবি ছিল। একটা হলো যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করা, আর ছিল তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। অলরেডি 2জন অ্যারেস্ট হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা তো ধীরে সুস্থে এটা জোরদার করা হবে। এই 2টো দাবির প্রেক্ষিতেই তো তারা আন্দোলনে গিয়েছিল। 2টো দাবি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আরও প্রয়োজনে হবে, সংশ্লিষ্ট সবাই হবে। আর নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে। ডাক্তার মহোদয় এখানে আছেন, উনিও বলতে পারবেন যদি উনিও কমপ্লিমেন্টারি বলতে চান। তো সুতরাং আর আমরা মনে করছি না ডক্টররা আর কোনো এটা দীর্ঘায়িত হবে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। নিউজ 24 সকাল 7টার সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের বাড়াবাড়ি বিশ্ব গ্রহণ করেনি বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আশা করেন পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নে বেগ পেতে হবে না। পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই, ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও লাভ নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতি। আমরা জানি সেটা যে বাড়াবাড়ি রকম অবশ্যই এখানে বিপ্লব সাধিত হওয়ার পরে কেওয়াস কিছু থাকে, যে কোনো দেশে যদি বিপ্লব, এখানে একটা বিপ্লব হয়েছে, এটাকে মেনে নিতে হবে। কিছু কেওয়াস ছিল, সেখানে কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। ভুলবশত এস আলমের গাড়ি ব্যবহার করায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জের 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। মার্শাল 2 এটা একটি অভিনব পন্থায় শেখ হাসিনা করেছিলেন, তার বাবা করেছিলেন একবারে প্রকাশ্যে দানবীয় কায়দায়, সব পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে। আর শেখ হাসিনা ওইভাবে করেননি, আর একটু ঘুরিয়ে করেছেন, কিন্তু একই জিনিস তিনি করেছেন। এই জন্য ক্ষমতার থাকতে তিনি শিশুদেরকে গুলি করতে দ্বিধা করেননি। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। এবার নির্বাচন কমিশনের নিবন্ধন পেল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী গণ অধিকার পরিষদ জিওপিকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। তাদের নিবন্ধন নম্বর 51। নিবন্ধন দেয়া হয়েছিল না। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। এই লাইনগুলো যিনি লিখেছেন তিনি আর এই পৃথিবীতে নেই। মাত্র 17 বসন্তেই তার জীবনের শেষ পংক্তি লেখা হয়েছে। বলছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ শাহরিয়ার খান আনাসের কথা। মাকে লেখা তার সাহসী চিঠি পুরো দেশকে আরো সাহসী করেছে। তার পরিবারের সঙ্গে আলাপ করে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল আবনী। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। এটি কোনো কবির কবিতা নয়,
দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে শহীদ 17 বছরের এক কিশোরের চিঠি। 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস তার মাকে এই চিঠিতে আরও লিখেছিল, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষও যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই মা। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। সে যে মা বলে একটা ডাকবে, তার ভিতরে সেই শক্তিটাও নাই। আনাসের মায়ের চোখের জল এখনো শুকায়নি। ঘুরে ফিরে সেদিনের সকালের কথাই মনে পড়ে তার। ওই দৃশ্যটা আল্লাহ কোনো মারে না দেখা, কোনো বিশ্বের কোনো মারে ওই দৃশ্য না দেখা। কারণ যখন আমার সন্তানরে আমি সকালবেলা দেখলাম ভালো মানুষ, সুস্থ মানুষ, কারণ হসপিটালে যাই আমি তারে পাইলাম হচ্ছে সে স্ট্রেচারে, রক্তাক্ত নিথর দেহ। 5 তারিখ সকালবেলা চাংখারপুর মোড়ে ওরে সকালবেলায় আর কি শুট করা হয়। বুকের এখানে গুলি করে, পিছন দিক দিয়ে গুলিটা বের হয়ে যায়। তো আপনার ওকে যখন আন্দোলনকারীরা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, তো ওখান থেকে আমাদের ফোন দেয়, পর আমরা ওখানে যাই। যাওয়ার পরে ওখান থেকে আপনার মনে করেন যে ওকে তো ট্রিটমেন্ট তো দেয়নি এক, আর দ্বিতীয় কথা হলো যে আমরা যাওয়ার পরে যে নিয়ে যান করতেছে, মানে কতক্ষণে বডি বের করবে তারা। 17 বছরের এক কিশোর গ্যান্ডারিয়া এলাকা সহ পুরো জাতিকে নতুন করে দেশপ্রেমের সংজ্ঞা বুঝিয়েছেন। পুরো বাড়িতে আনাসের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে পরিবার। এর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি। আমি বর্তমান যে সরকার আছে তার কাছে আমরা এই বিচার চাই। আমরা আবার দেশটাকে স্বাধীন করব। আনাসের চিঠির শেষ লাইনগুলো বারবার মনে করিয়ে দেয়, বাংলাদেশের মানুষ জ্বলে পুড়ে ছারখার হয় কিন্তু মাথা নোয়ায় না। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই তো প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই মা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করেছে লক্ষ্মীপুরের তুলনামূলক উঁচু এলাকা থেকে, আর তাতেই ভয়াবহ ক্ষতচিহ্ন ভেসে উঠছে প্রত্যন্ত জনপদে। বিশেষ করে নদী খালের পার্শ্ববর্তী এলাকার মানুষ পড়েছেন বেশি বিপাকে। জেলা জুড়ে এরই মধ্যে 18,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত পরিবারের চাওয়া কার্যকর সহায়তা। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। বদলে কামলা কিছু দে বাবা, মানুষ সেটা মানুষ কথা বলতে তো কইতে পারে না। শেষ সম্বল হারানোর ক্ষত চোখের জল হয়ে নেমেছে রোকে আক্তারের। ঋণের টাকা দিয়ে করা ঘর ভেঙেছে বানের জলে। খালের স্রোতে পাল্লা দিয়ে বিলীন হচ্ছে ভিটে মাটি। শূন্য ভিটেতে বসে তাই ভবিষ্যৎ সমীকরণ মেলানোর চেষ্টা। খুঁজি বিচারে নিখায় আমার এই ডেরা বাসা কেন বাবা নাই, বরের তালের মাটিও নাই, আর কত সত্য। বানের জল থেকে রক্ষা পাওয়া আসবাবপত্র নিয়ে মাহিনুর বেগমের অন্যত্র যাত্রা। ক্রাচে ভর করে মাহিনুরের স্বামীও সেই পথ ধরেছেন। প্রতিবন্ধী স্বামীকে নিয়ে মাহিনুরের জীবনযুদ্ধ কঠিন করেছে এবারের বন্যা। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের প্রত্যাশা সহায়তার। 14টা ফ্যামিলি আছে, 14টা ফ্যামিলি সবার কেউর কিছু নাই। যদি সরকার একখানা সহযোগিতা করে আর ঘর বান্ধার লাগে। লক্ষ্মীপুর সদরের ওয়াবদা খালের পাশের এমন অনেক পরিবার এখন ভাসমান। আশ্রয় নিয়েছেন কিছুটা উঁচুতে অন্যের ভিটে মাটিতে। জেলা প্রশাসনের তথ্য মতে লক্ষ্মীপুর জুড়ে 18,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এরই মধ্যে। বন্যার জলে বিধ্বস্ত অবশিষ্টাংশ নিয়ে নতুন ঘর বাঁধার চেষ্টা। হয়তো কিছুদিন বাদে অন্য কোথাও থিতু হবেন এসব সংগ্রামে মানুষ, কিন্তু হৃদয়ের যে তীব্র ক্ষত তা শুকাবে কতদিনে? হাসান ওয়ালি, নিউজ 24, ভবানীগঞ্জ, লক্ষ্মীপুর। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় শেষ সম্বল হারিয়ে দিশেহারা খেটে খাওয়া মানুষ। কোথায় মাথা গোঁজার আশ্রয় পাবেন? সংসারই বা কিভাবে চালাবেন? জানেন না কিছুই। স্বাভাবিক জীবনে ফিরতে চান সহায়তা, আর স্থায়ী সমাধানে দাবি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণ। ফেনীর নানা প্রান্ত ঘুরে বন্যার ক্ষত চিহ্ন তুলে ধরেছেন শফিকুজ্জামান রুবেল, ছবি তুলেছেন সেলিম খান। কি করি চলুন খাম, এ হাততলা মারি নে
একজন বাড়িতে উদিলা এই জীবনটা বাঁচাছি উদিলার ভিতরে। চোখের জলও শুকিয়ে গেছে, এখন চাপা কান্না আর হতাশায় ডুবে থাকে এ চোখ খুঁজছে আলোর সন্ধান। ফেনী থেকে চলে গেছে বন্যা, কিন্তু রেখে যাওয়া ক্ষতচিহ্ন নতুন করে গল্প লিখছে আর্তনাদের। পানি এমন ভাবে আসছে বলার মতো না। রাত্রে দেখি পানি বাড়ছে, সকালে ঘুম থেকে উঠার আগে আগে কিছু বাঁচে আমার ঘরে যা ফ্রিজ ত্রিজ আছে ওইটাও পানি দিয়েছিলাম। এ জেলার পরশুরামের দুবলাচাঁদ গ্রামের এই স্থানে কদিন আগেও ছিল বসত বাড়ি। এক রাতেই বন্যার ভয়াল থাবা তছনছ করে 6টি পরিবারের সাজানো সংসার। 3টা ঘর গেছে, একটু হইছে 6 রুমের থাকার ঘর, একটু হইছে পাকের ঘর, একটু হইছে গরু ঘর। আমার লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু আমি এই ঘর করে থাকার মতো আমার কাছে ওই ধরনের কোনো ক্যাপাসিটি নেই। দূর হানিতে বাচ্চালো পাশের বাড়ির ছাদে যাইছি হারাম। গ্রামটি এই জনপদের মুহুরী নদীর কোল ঘেঁষেই আছে বেড়িবাঁধও, কিন্তু পানির আগ্রাসন চোখের পলকেই বাঁধ ভেঙে ভাসিয়ে নেয় সবকিছু। কুলসুমা বেগমের বর্ণনায় উঠে আসে সে রাতের করুণ দৃশ্য। কান্দা গাড়ি কচি কি কোনো কিছু নিতে পারে মরদ হাঁস সব স্বামী এসে প্রতিবন্ধী আর দূরানি দিয়ে হাতুরা নিতে দিয়ে আসি আর জিগো বাইটা জন আনিল। আমার আইডি কার্ড পাইতেছি না, আমার যেটা দরকার ঘরের কিছু নেই, কিচ্ছু নেই। দেখেন না ওই শোকেস, ওই খাট, ওইদিকে খাট, ওইদিকে ওই ঘরের ভিতরে ঢুকে। 78 বছরের আহমেদের মতো হাজারো গল্প এখন এ জনপদে। পানি কমছে আর সামনে আসছে দুঃখ, কষ্ট আর আর্তনাদের গল্প। আকস্মিক বন্যার আগ্রাসনে চোখের পলকেই সর্বশান্ত হওয়া এ সকল মানুষগুলো হয়তোবা নিজেদের মতো করে ঘুরে দাঁড়ালেন, কিন্তু এর স্থায়ী সমাধানের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই, যাতে আর এরকম ভয়াবহতার পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। পরশুরাম থেকে শফিকুজ্জামান রুবেল, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির মাধ্যমে নরসিংদীতে নিজের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে নরসিংদী 1 আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে। এজন্য গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী, যাদের নিপীড়ন থেকে রেহাই পায়নি শারীরিক প্রতিবন্ধীও। স্বৈরাচারী সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে সাবেক এই সাংসদ ও তার ক্যাডার বাহিনী। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নজরুল ইসলাম হিরু নরসিংদী সদর 1 আসন থেকে 4 বারের আওয়ামী লীগ সংসদ সদস্য ছিলেন তিনি। সেই সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী। এসব পদপদবি ব্যবহার করে ক্যাডার বাহিনী দিয়ে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তার বিরুদ্ধে। এই ক্যাডার বাহিনী নিয়ন্ত্রণ করত তার আত্মীয়রাই। জেলা ছিল ডাকাইতো, ডাকায় একটা আপনার গোপন একটা কক্ষ আছে, ওইখানে নিয়ে বলতো 5,000 10,000 টাকা না দিলে মারধর করতো এরকম। এমপি হিরু ও তার বাহিনীর কাছে জিম্মি ছিল এলাকার ব্যবসায়ীরা। টাকা পয়সা নিচে মারধর করতো, সবার সাথে এক প্রকারের জোর জুলুমই ভাই বুঝলেন। এই ব্যবসায়ী ইন্ডেক্স প্লাজার ব্যবসায়ী যারা করতো সবাই হিসাব করলে তাদের কাছে জিম্মি। আমি ইন্ডেক্সে এই পর্যন্ত যে টাকা দিছি, টাকা আমাদের কাছে এখানে বিদ্যুৎ বিলের বা এমনি টাকা নিচ্ছে, অনেকে ইন্ডেক্সে বুঝিয়ে আসে। নির্যাতন থেকে রেহাই পায়নি এই শারীরিক প্রতিবন্ধীও। আমার নাক দিয়া রক্ত ওভার ভরতেছে, আমার হাসপাতাল নিতে দেয় নাই। আমার আম্মারে আর আমার বাবার এক জায়গায় খারাপ করে 1,20,000 টাকা উনি চাঁদা আদায় করছে। সরকারি জমি দখল থেকে শুরু করে নরসিংদীতে এমন কোনো অপরাধ নেই যে তার নির্দেশে হয়নি। আমার যে সাইজ স্টল করে তারপরে আমার মানে বিভিন্ন ইয়া করে পরে আমার 2,40,000 টাকা নিছে। গত 15 বছরে তার সম্পদ বেড়েছে অন্তত 20 গুণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই হামলা চালানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার ও রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিনকে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যা 6:45 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, ইহরাম বেঁধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব। তখন ইহরাম বাঁধা অবস্থাতেই তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। আবারও দাম বাড়ল বোতলজাত এলপিজির। 12 কেজির বোতলজাত এলপিজির দাম বেড়েছে 44 টাকা। সেপ্টেম্বরে 12 কেজি এলপিজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে খুচরা পর্যায়ে 1421 টাকা। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন, যা সোমবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। এর আগে আগস্ট ও জুলাই মাসেও দাম বাড়ে এলপিজির। এবার স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে বলে আশা কমিশনের। আগামী মাসেই বিইআরসির পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠন হবে। এরপর সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানি দাম সমন্বয়ের বিষয়। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এজন্য টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান জানান, নিরপেক্ষভাবে তদন্ত করবে এ কমিটি। এছাড়া পুঁজিবাজারে কি ধরনের সংস্কার হবে সেটিও এ তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উঠে আসবে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে চলছে বিক্ষোভ। আন্দোলনের জেরে ওই সোমবার 6 জিম্মিকে জীবিত ফেরত আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যেখানে হামাস সতর্কবার্তা দিয়েছে যুদ্ধবিরতি না হলে আরও জিম্মি মৃত অবস্থায় পরিবারের কাছে ফিরতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, একটি চূড়ান্ত বন্দি মুক্তির চুক্তি উপস্থাপন করার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন তারা। তবে জিম্মিদের মুক্তির জন্য নেতানিয়াহু যথেষ্ট করছেন না বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সোমবার বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। রাওয়ালপিন্ডি টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে আজ বাংলাদেশের প্রয়োজন 143 রান। হাতে আছে 10 উইকেট। হাসান মাহমুদের ক্যারিয়ারে 5 আর নাহিদ রানার 4 উইকেটে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে 172 রানে। 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাকির সাদমান স্কোর বোর্ডে 42 রান তুললে আলোর স্বল্পতায় চতুর্থ দিনের খেলা বন্ধ হয়ে যায়। এখন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে, তাই হয়তো রাওয়ালপিন্ডির আকাশও শেষ বিকেলে মন ভার রইল। বাংলাদেশের সামনে শুধু সিরিজ জয় নয়, প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। দিনের শুরুটা করেন তাসকিন আহমেদ, ঠিক যেখানে আগের দিন শেষ করেছিলেন হাসান মাহমুদ। মিড অফে শান্তর চমৎকার ক্যাচে সাজ করে ফেরেন ওপেনার সাইম আয়ুব। এরপর নাহিদ রানার ম্যাজিক, অধিনায়ক শান মাসুদকে ফেরান লিটন দাস তালুবন্দি করে। বাবরকেও সময় দেননি, আর টানা তৃতীয় উইকেট নিজের করেন শাকিলকে লিটনের ক্যাচ বানিয়ে।
It has taken the upper part of that bat and what a catch. জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা রিজওয়ানকে 43 রানে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন হাসান মাহমুদ। মোহাম্মদ আলীর উইকেট নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন এই তরুণ পেসার। এরপর হামচা ফাঁদে পড়েন হাসানের। প্রথম ইনিংসে মিরাজের পর দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিং। পাকিস্তান অল আউট 172 রানে। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 185 রান। জবাব দিতে নেমে জাকির হাসান আর সাদমান প্রতিপক্ষের বোলারদের সাথে ছেলে খেলা করেন। 7 ওভারে তোলেন 42 রান। জাকির 4-6-31 আর সাদমান 9 রানে অপরিচিত থেকে আলোর স্বল্পতায় মাঠ ছাড়েন। ইমরান হোসেন, নিউজ 24। অনুসন্ধানী প্রতিবেদন করে ক্রীড়াঙ্গনের নানা অসঙ্গতি তুলে ধরতে ক্রীড়া সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় আসিফ মাহমুদ বলেন, দেশের খেলাধুলার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। স্বাধীনতার 53 বছরে ক্রীড়া খাতে উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। যখন যে সরকার ক্ষমতায় এসেছেন, এ খাতে মন্ত্রীরা কাজ করেছেন নিজেদের স্বার্থ রক্ষায়, কিন্তু সময় বদলেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ পেয়েছে নতুন সরকার, আর জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব পেয়ে খেলাধুলার উন্নয়নে কাজ শুরু করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তারই ধারাবাহিকতায় দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আসিফ। সভায় এই ক্ষেত্রে সাংবাদিকদের বেশি বেশি অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান জানান তিনি। ক্রীড়া ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে আপনারা আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারবেন যে কোথায় কোথায় অনিয়মটা হচ্ছে, দুর্নীতিটা হচ্ছে। সব মিলিয়ে দেশে 55টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আছে, যার মধ্যে ক্রিকেট আর ফুটবল ছাড়া অন্য কোনো ফেডারেশনগুলোর সক্রিয়তা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। আমাদের তরুণরা এখন খেলাধুলায় ইন্টারেস্ট হারাচ্ছে, সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা অবশ্যই সেদিকে মনোযোগ দেব। ক্রীড়া সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও কাজ করতে চান তরুণ এই উপদেষ্টা। আপনাদের কোনো বেতন কাঠামো নেই বা হচ্ছে যেটা একটা সমস্যা হিসেবে আমাদের কাছে এসেছে, যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আছি, তো সেটা নিয়েও হয়তো আমরা কাজ করব। এছাড়া দেশের নারী খেলোয়াড়রা ভালো করলেও মহিলা ক্রীড়া সংস্থার তেমন কোনো ভূমিকা দেখছেন না তিনি। তো সবকিছু আমাদেরকে ঠিক করতে হবে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। সতীর্থ তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম জাতীয় দলের সুযোগ পেয়েছেন বেশ আগেই। সেখানে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী এখন জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাননি। বয়স ভিত্তিক এইচপি দলে ক্যাপ্টেন্সিটা দারুণ করলেও ব্যাট হাতে নিজের জাত চেনাতে পারেননি এখনো। সে কারণে ব্যাটিং নিয়ে আলাদাভাবে কাজ করছেন বলেও জানান এই ক্রিকেটার। ইমপ্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে, আর যেটা বললাম যে আমি চেষ্টা করছি যেই জিনিসগুলো আমার মধ্যে ল্যাকিংস আছে আমি কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল তার সাথেও কমিউনিকেশন হয়েছে। তা আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। এই ছিল সকাল 7টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।